রেডিওটি বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা পলাতক চায়ের পেয়ালা। হেমেন্দ্র কুমার রায় তিনি জন্মগ্রহণ করেন 1888 সালে 2রা সেপ্টেম্বর কলকাতা শহরে। তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে অন্যতম জয়ন্ত মানিকের মতো বাংলা গোয়েন্দা গল্প ও বিমল কুমারের মতো দুঃসাহসিক গল্পের সম্ভার। শুধু তাই নয়, তার লেখা ট্রেজার অব দ্য খাসি হিলস বাঙালি পাঠকদের মনে যে স্থায়ী আসন লাভ করেছে তা অনস্বীকার্য। গল্পের সূত্রধার আমি সূর্য, গল্প পাঠে শুভদীপ। শুরু হচ্ছে পলাতক চায়ের পেয়ালা। একটা তদন্ত সেরে মানিকের সঙ্গে বাড়ি ফিরছিল জয়ন্ত। হঠাৎ রাস্তার ধারের একখানা বাড়ির একতলার জানালা থেকে আত্মপ্রকাশ করল ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সুপরিচিত মুখখানি ও তার দোদুল্যমান ভুঁড়ি। বলি ও জয়ন্ত, একবার এদিকে পদচালনা করবে কি? কিঞ্চিত সমস্যায় পড়ে গিয়েছি ভায়া, বাড়ির ভেতরে এসো তো একবার। একতলার যে ঘরের ভিতরে তারা প্রবেশ করলো বোধহয় সেটা বৈঠকখানা। একটা গোল টেবিলের উপর রয়েছে চায়ের পেয়ালা এবং টোস্ট ও এগ পোচ। জয়ন্ত বলল, কি ব্যাপার সুন্দরবাবু, এখানে বসে প্রাতরাশ সারছেন যে? সুন্দরবাবু বললেন, এতক্ষণ ফুরসত হয়নি ভায়া, কিন্তু তোমরা জানোই তো চাটা না খেলে আমার বুদ্ধি খোলে না। তাই পাড়ার একটা দোকান থেকে কিঞ্চিত ভক্ষ আর পানীয় আনতে বাধ্য হয়েছি। তা তোমাদের জন্যে আনবো নাকি কিছু? না 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 না, একদমই নয়। একদিনে দুবার প্রাতরাশ আমাদের ধাতে সহ্য হয় না। তাহলে তোমরা বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি। জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করলে সুন্দরবাবু বললেন, গৌরচন্দ্রিকা না করে খুব সংক্ষেপেই ব্যাপারটা বলি শোনো। এসেছি এখানে একটা চুরির মামলায়, কিন্তু সন্দেহ হচ্ছে পেছনে অন্য কোনো রহস্য থাকতেই পারে। এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায়চৌধুরী, হরিপুরের জমিদার। বেশিরভাগ সময় তিনি মফস্বলেই থাকেন, কাজের তাগিদে মাঝে মাঝে কলকাতায় আসেন। এবারে একখানা বাগান কেনবার জন্য তার কলকাতায় আবির্ভাব হয়েছিল। বাগানখানা তার আজই কেনবার কথা, তাই কাল তিনি ব্যাংক থেকে 10,000 টাকার নোট আনিয়ে নিজের শোবার ঘরের আলমারির ভেতরে রেখে দিয়েছিলেন। সেই টাকাই চুরি গিয়েছে। তা কেমন করে শুনি? তা কেউ জানে না। পরিতোষবাবু কি বললেন কিছু? তার কিছুই বলবার শক্তি নেই, কারণ কাল রাত্রেই তার মৃত্যু ঘটেছে। মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? আমারও মনে জেগেছে এই একই জিজ্ঞাসা, কিন্তু লাশের কোথাও কোনো সন্দেহজনক কোনো চিহ্নই নেই। পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার এস.এন. সিংহ। তার মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুনই পরিতোষবাবুর মৃত্যু হয়েছে। তিনি কিছুকাল থেকেই বুকের ব্যথায় ভুগছিলেন। কাল সন্ধ্যাতেও তিনি নাকি বুকের ভেতরে অস্বস্তি বোধ করছিলেন। এই কথাটা আপনাকেই বা কে বললো? কেন, মুরারিবাবু? তিনি আবার কে? পরিতোষবাবুর প্রতিবেশী। তিনি আগেও ডাক্তারি করতেন, এখন অবশ্য তিনি ব্যবসাটা ছেড়ে দিয়েছেন। রাস্তার ওপারে যে বাড়িখানা দেখছেন, তিনি ওখানেই থাকেন। সর্বশেষে তিনি কাল জীবিত অবস্থায় পরিতোষবাবুকে দেখে গিয়েছেন। মৃতদেহের কি সৎকার হয়ে গেছে? না, পরিতোষবাবু এবারে একলাই কলকাতায় এসেছিলেন। হরিপুরে তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে, তারা অবশ্য এখনো এসে পৌঁছায়নি। আপনি বলেছিলেন আপনি সমস্যায় পড়েছেন, তা আপনার সমস্যাটা কি মশাই? একই রাত্রে পরিতোষবাবুর মৃত্যু আর টাকা চুরি কি সন্দেহজনক নয়? অথচ মৃত্যুর জন্য সন্দেহ প্রকাশ করবার কোনো কারণ নেই, কারণ এস.এন. সিংহের মতো বিখ্যাত ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন। তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চুরির কথাটাই হোক। আলমারিতে যে 10,000 টাকা ছিল
সেটা আর কে কে জানতো শুনি? সন্তোষবাবু জানতেন। তিনি পরিতোষবাবুর ম্যানেজার, এই বাড়িতেই থাকেন। টাকাটা তিনি ব্যাংক থেকে তুলে এনেছিলেন। মুরারিবাবু কি বললেন? টাকার কথা তিনি নাকি কিছুই জানতেন না। এই বাড়িতে আর কে কে থাকে? 2 জন দারোয়ান, 2 জন বেয়ারা, 1 জন পাচক। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে রাতে পরিতোষবাবুর শয়নগৃহে কি দরজাটা বন্ধ ছিল আদৌ? না। মৃতদেহ কি আমি একবার দেখতে পারি? হ্যাঁ, অনায়াসেই, চলো। মাঝারি আকারের ঘর, একদিকে একটা আলমারি, টাকা ছিল তার ভেতরেই। একদিকে একখানা পালঙ্ক, রাস্তার ধারে জানালার সামনে একটি ছোট টেবিল ও একখানা চেয়ার, মেঝেতে কার্পেটের উপরে পাতা একটি ছোট্ট বিছানা। মৃতদেহ ছিল তার উপরই। পরিতোষবাবুর বয়স 50-এর কাছাকাছি, দোহারা চেহারা, পরনে কেবল গেঞ্জি ও কাপড়। মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমোচ্ছেন। জয়ন্ত বেশ খানিকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করল। তারপর পকেট থেকে একটা আতস কাঁচ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙুলের উপর রেখে কি যেন দেখতে লাগলো। তারপর ফিরে বলল, সুন্দরবাবু, এই ক্ষতর চিহ্নটা কি আপনি দেখেছেন? সুন্দরবাবু বললেন, ক্ষত চিহ্ন? হ্যাঁ, অত্যন্ত ছোট একটা ক্ষত, প্রায় অকিঞ্চিতকর বললেই চলে। বিশেষভাবে না দেখলে এটা কোনোদিন কারোর চোখে পড়বে না। ভালো করে দেখে সুন্দরবাবু বললেন, দেখ, এই একটা তুচ্ছ ব্যাপার, এ নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। জয়ন্ত বলল, সুন্দরবাবু, পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু ও তার প্রতিবেশী মুরারিবাবুর সঙ্গে আমার জিজ্ঞাসাবাদ করার আছে, তাদের একটু ডেকে দেবেন। তারা দুজনেই ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। দুজনেরই অত্যন্ত সাধারণ চেহারা, বর্ণনা করার মতো কিছুই নেই। জয়ন্ত জিজ্ঞেস করল, আচ্ছা সন্তোষবাবু, বলছি যে পরিতোষবাবুর বাঁ হাতের আঙুলটা কেটে কেমন করে গিয়েছিল? সন্তোষবাবু বললেন, কাল সকালে পেন্সিল বাড়তে গিয়ে কর্তার হাতে সামান্য একটু ছড়ে যায়, মাত্র 2-1 ফোঁটা রক্ত পড়েছিল। কর্তা তা আমলেই আনেননি। মুরারিবাবু বললেন, এ বিষয়ে আমি আরো 2-1টা কথা বলতে পারি। কাল সন্ধেবেলায় আমার সঙ্গে দাবা খেলতে খেলতে পরিতোষ বাবু বললেন, বুড়ো আঙুলটা একটু টনটন করছে। আমিও আগে ডাক্তারি করতুম, কোনো ক্ষতকেই অবহেলা করা উচিত নয় বলে আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি। তারপর খেলা শেষ হয়ে গেলে পর একটা চায়ের পেয়ালায় জল ভরে তাতে 10 ফোঁটা লাইজল ঢেলে পরিতোষ বাবুকে বলি সেই জলে মাঝে মাঝে কাটা আঙুলটা ভিজিয়ে রাখতে। ঠিক সেই সময় পরিতোষ বাবু বুকের কাছে একটা ব্যথা অনুভব করলেন। আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি ফিরে যাই। জয়ন্ত বলল, তাহলে কাল আপনি 2 বার এসেছিলেন? না, 3 বার। 3 বার? হ্যাঁ, আমি একটু রাতে আরো একবার এসেছিল। সন্তোষ বাবু তো সে কথা জানেন। তা আবার এসেছিলেন কেন? পরিতোষ বাবুর বুকের ব্যথাটা কেমন আছে তা জানবার জন্যে, কিন্তু ঘরে ঢুকে দেখলো তিনি ঘুমিয়ে পড়েছেন। কাজেই তাকে না জাগিয়েই আমি আবার বাড়ি ফিরে যাই। কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করছিল। সে বলল, মুরারিবাবু, আপনি যখন 3য়-বার ঘরে আসেন তো লাইজলের পেয়ালাটা কোথায় ছিল? ওই টেবিলটার উপরে। কিন্তু সেটা এখন আর ঘরের কোথাও দেখতে পাচ্ছি না কেন? মুরারিবাবু হতভম্বের মতো বললেন, আমি কেমন করে বলবো? আচ্ছা সন্তোষবাবু, আপনি কি পেয়ালাটাকে সরিয়ে রেখেছেন? সন্তোষবাবু দৃঢ়স্বরে মাথা নেড়ে বললেন, নিশ্চয়ই নয়। সুন্দরবাবু বললেন,
পেয়ালাটা কি তাহলে জ্যান্ত হয়ে ঘরের ভেতর থেকে সরে পড়ল? জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু, বাড়ির ভেতরে খুঁজে দেখুন পেয়ালাটা কোথায় লুকিয়ে আছে কিনা। সেই হচ্ছে যত নষ্টের মূল। আমি ততক্ষণে বাইরে থেকে একটু বেরিয়ে আসি। বলেই সে হনহন করে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বলল, সুন্দরবাবু আর মানিকবাবুকে সেলাম দাও দেখি। মিনিট খানেক পরে সুন্দরবাবু এসে বললেন, জয়ন্তবাবু, বাড়ির কোথাও কিন্তু চায়ের পেয়ালাটাকে খুঁজে পাওয়া গেল না। জয়ন্ত মুখ টিপে হাসতে হাসতে বলল, পাবেন না তা আমি জানি সুন্দরবাবু, এটা খুবই সহজ মামলা। অপরাধী বোকা আর অপরাধটাও কাঁচা, যদিও সে খুন আর চুরি দুই করেছে। কি বলছো? মৃতদেহের ক্ষতচিহ্ন দেখে আর পেয়ালার অদৃশ্য হয়েছে শুনে আমার মন আসল শত্রু খুঁজে পেয়েছিল। আমার মনে সাংঘাতিক একটা সন্দেহ জাগে, পেয়ালায় নিশ্চয়ই এমন কিছু মারাত্মক পদার্থ ছিল যা আর কারুর জানার উচিত নয়, তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে। আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন মুরাইবাবু, কারণ তিনি বারবার এখানে আনাগোনা করছিলেন। আসবার সময় দেখলাম এই পাড়ায় একটি মাত্র ওষুধ দোকান আছে। সেখানে গিয়ে খবর নিয়ে জেনেছি কাল সন্ধ্যার সময় মুরারিবাবু সেখান থেকে দুটো জিনিস কিনে এনেছে, সিয়ানাইড অফ পটাশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। খানিকটা জলের সঙ্গে সায়ানাইড আর একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই তা পরিণত হবে মারাত্মক সুস্টিক অ্যাসিডে। মনুষ্যদের অতি তুচ্ছ আঁচড় তার সংস্পর্শে এলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। মুরারি নিশ্চয়ই কোনোভাবে জানতে পেরেছিল, খুব সম্ভবত ওই পরিতোষবাবুর মুখেই, যে আলমারির মধ্যে 10,000 টাকার নোটের অস্তিত্ব আছে। সুন্দরবাবু, একটা বড় মামলা নিয়ে আমি বড্ডই ব্যস্ত। আপাতত আমার কিছুই করবার নেই, বাকিটা তদন্ত আপনিই করে ফেলুন। চলেছ মানিক? পরদিন টেলিফোনের ঘণ্টি ধরে জয়ন্ত শুনতে পেল সুন্দরবাবু বিপুল উল্লাসে বলছেন, জয়ন্ত, সঠিক তোমার আন্দাজ। মুরারি অপরাধ স্বীকার করেছে। তুমি ধন্য হয়ে জয়ন্ত, তুমি ধন্য। শেষ হলো পলাতক চায়ের পেয়ালা। গল্প পাঠে শুভদীপ, সুন্দরবাবুর চরিত্রে সৌম্য, জয়ন্তর চরিত্রে অয়ন, সন্তোষবাবুর চরিত্রে আকাশ, মুরারিবাবুর চরিত্রে আমি সূর্য, পরিতোষবাবুর চরিত্রে শঙ্খ, আবহ সঙ্গীতে শঙ্খ ও আমি সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন। পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।